সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন সিয়াম রিপ কম্বোডিয়া থেকে, যেখানে আছে আঙ্কর ওয়াট মন্দির। এইটা বলে আমার হোস্টেল, বি হোটেল। এখানে আমি আছি, বি প্লাস হোটেল। তো আমি এখান থেকে এখন যাচ্ছি, এখন বাজে 5:43, আর আমাকে পৌঁছাতে হবে কিছুক্ষণের মধ্যে। প্রথমত টিকিট কাটতে হবে, আর তারপরে টিকিট কেটে আমি যাবো আঙ্কর ওয়াট মন্দিরে। তো 6টা আমার দেখার আছে। প্রথমত আজকে আমি কাটাবো আঙ্কর ওয়াটে সানরাইজ থেকে সানসেট পর্যন্ত পুরো দিনটা। আজকে আমি কাটাবো পুরো সানরাইজ থেকে সানসেট পর্যন্ত আঙ্কর ওয়াট মন্দিরে। তো যাওয়া যাক। সূর্যোদয়ের সময় আছে আজকে সকাল 6:23, আর এখন বাজে 5:43, আর 4-5 কিলোমিটার পথ আছে, সামান্য আছে, বেশি দূর নেই। তো আশা করি তার আগে আমাকে টিকিট কাটতে হবে। যে টিকিটটার মূল্য হচ্ছে এখানে 3 দিনের টিকিট থাকে, 3 টাইপের টিকিট। একটা হচ্ছে 1 দিনের, একটা হচ্ছে 3 দিনের, আর একটা হচ্ছে 7 দিনের। 1 দিনের প্রাইস হচ্ছে $37, 3 দিনের 62, আর 7 দিনের 70। হচ্ছে আঙ্কর ওয়াটের টিকিট। দেখো এখানে আমার একটা ছবি লাগানো আছে, আর টিকিটের প্রাইস হচ্ছে $37। অনেক বেশি টাকা। $37 মানে ভারতীয় টাকায় 3200 টাকা হচ্ছে। সানরাইজ হতে আর 2 মিনিট বাকি আছে, কিন্তু দৃশ্যটা দেখো। এখনো সানরাইজ হতে দেখা যাচ্ছে, কিন্তু হয় নাই। সূর্যদেব এখনো দর্শন দেয় নাই। দেখো উপরে একটা ধনুষ পাখি ছিল, এখানে আমি আমার সাইকেল পার্ক করলি, আর প্রচুর লোকজন এখানে সাইকেল ভাড়া করে ঘুরে। আর আজকে মনে হয় এইখানে কোনো একটা সাইকেল রেস আছে। তো আমি কোন গেটে যে এন্ট্রি মারবো না, এদিক থেকে মারি, পরের দিকে দেখালেও চলবে, কারণ আমি এখানেতে আছি এখনো। এই হচ্ছে 2টা সিংহ দুধারে, আর ওইদিকেও 2টা সিংহ আছে। এদিকে 2টো নাগ আছে, এই দিক থেকে এন্ট্রি মারা উচিত ছিল, কিন্তু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Okay, I'll come and then. So actually the best spot I can do for Spanish story for you. Yeah, no, thank you, sir. Yeah, thank you. No, I don't need, sir. Okay, thank you, sir. Yeah, thank you. Exactly. Have a nice day. Hakun. Yeah. Hakun. দেখে লোকজন এখানে সানরাইজ দেখার জন্য ক্যামেরা ট্রাইপড এখানে লাগায় রেখেছে, কিন্তু আমরা যাবো ভিতরে দেখো। আর দেখো এটা হচ্ছে গিয়ে সূর্যোদয়ের সময়, এবং আমরা সেই সময় এই মন্দিরে এন্ট্রি মারছি। এখন একটু ভিতরে যাই, তারপরে আমি মন্দিরের ইতিহাসটা বলছি পুরো। এই মন্দিরে 2টো বাউন্ডারি আছে, একটা হচ্ছে মন্দিরের চারপাশে একটা বাউন্ডারি, আর একটা মন্দিরের। তো আমরা হচ্ছে প্রথম, যেটা পরীক্ষার পরে প্রথম যে বাউন্ডারি আছে সেইটা। এইটা ছিল আগে সিঁড়ি, এগুলো পরে কাঠের সিঁড়ি বানানো হয়েছে। আর এটা হচ্ছে আমরা যেটা মেন গেট, সেটাতে আছি। আর এইখানে কোনো একটা যুদ্ধের ইয়ে আছে, কিন্তু এটা এখন আমরা দেখছি না, আমরা আসার পরে দেখবো। নো স্যার, থ্যাংক ইউ। Yes sir, thank you. I have a camera. Thank you. তো আমরা পরে ঘুরবো। প্রথম কথা হচ্ছে চারিপাশে ঘোরা যায়, কিন্তু আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা ছবি তুলবো। সবাইকে স্বাগতম জানাই। আজকে সূর্যটা ডান পাশ দিয়ে উঠছে, এই পাশে থেকে বেস্ট পাচ্ছে যে আমি এখানে আজকে অবশ্যই এই পাশে হচ্ছে, অন্য সময় এখান থেকে হয়। বিভিন্ন টাইপের আকাশ যেমন দিক থাকে, কিন্তু সব থেকে সুন্দর জিনিস হচ্ছে আছে আকাশটা প্রচণ্ড পরিমাণে ক্লিয়ার আছে। আমি একটা অসাধারণ ভিউ পাচ্ছি, যেটা কোনো ভাবারই জিনিস নেই। বর্তমানে আমি আছি বিশ্বের সবথেকে বড় মন্দির আঙ্কর ওয়াট, যেটা আছে কম্বোডিয়া, এবং কম্বোডিয়ার সিয়াম রিপ প্রভিন্সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আঙ্কর ওয়াট।
এখন আমার মন্দির দেখতে পাচ্ছ, এখন হচ্ছে সূর্যাস্তের, এখন হচ্ছে সূর্যোদয়ের সময়। আর এই মন্দিরটা তৈরি করেন তখন এই দেশে খেমের রাজবংশ যে তখন রাজত্ব করে, খেমের রাজবংশের রাজা দ্বিতীয় সূর্যবর্মন, উনি এই মন্দিরটা তৈরি করেন এবং তৈরি করে ভগবান বিষ্ণুকে সমর্পিত করেন এই মন্দিরটা। সেটা আমরা ভিতরে গেলে দেখতে পাবো। এবং এই মন্দিরটা রাজা দ্বিতীয় সূর্যবর্মন, যেটা ওনার রাজত্বকাল ছিল, রাজা দ্বিতীয় সূর্যবর্মনের রাজত্বকাল ছিল 1110 থেকে 1150 পর্যন্ত। এবং উনি এই মন্দিরটা নির্মাণ কাজ শুরু করেন 1122 সালে এবং 1150 সালে এই মন্দিরটার নির্মাণ শেষ হয়। তখন প্রায় 28 বছর সময় লাগে এবং 28 বছর সময়ে এই মন্দিরটা তৈরি হয়, যা ভগবান বিষ্ণুকে সমর্পিত করা হয়। এবং উনি যখন মারা যান সেই সময় প্রায় উনি মন্দিরটা সমাপ্ত করেন এবং মারা যায়। একটা দেওয়াল, যেটা শেষ দেওয়ালের যেটা ফিনিশিং কাজ, সেটা এখনো বাকি ছিল, সেটা আমরা কোথায় আছে যাই না, সেটা আমরা ভিতরে গেলে দেখতে পাবো। তো মন্দিরটা চারধারে আমি দেখাবো যে দুটো, একটা মন্দিরের চারিধারে প্রথমে একটা পরিসর দেওয়া আছে, তারপরে একটা মন্দিরের আলাদা বাউন্ডারি আছে এবং সেই বাউন্ডারিটা প্রায় এখন আমরা আছি এটা দেখতে পাচ্ছি। দুটো লাইব্রেরি এখন দেখাচ্ছে আর মন্দির আমি তিনটে করে দেখা যাচ্ছে এখানে, কিন্তু এখানে তার 5টি করে আছে, আমরা করে গেলে দেখাবো। তো চলো যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইব্রেরি ছিল, পাঠাগার, গ্রন্থাগার। তো এই হচ্ছে একটা, আর এইদিকে হচ্ছে একটা। দেখো আমার ঢোকার মুখে দুপাশে লাইব্রেরি। প্রথমত বলে দিই যে এই মন্দিরটার যেমন সব মন্দির থাকে সেই মতো এই মন্দিরের চারপাশে একটা পরীক্ষা দিয়ে ঘেরা আছে এবং তার উপরে একটা আউটার বাউন্ডারি আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা আউটার বাউন্ডারি এবং আউটার বাউন্ডারির ভিতরে আছে এমন একটা, আর তারপরে একটা বাউন্ডারি আছে যেটা মন্দিরের বাউন্ডারি, সেটা আমি দেখাচ্ছি ওইখানে গিয়ে। আমার দুপাশে দুটো লাইব্রেরি এবং দুটো লাইব্রেরি বানানো হয়েছিল যে কোনো কারণে। এই দুটো ছিল আমার পেছনের দুপাশে, দুটো ছিল গ্রন্থাগার। আর আমরা ভিতরের দিকে এগাই চলছি। আর আজ আকাশটা এত সুন্দর ক্লিয়ার আছে, আশা করি ভালো লাগবে সবার দেখতে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই। প্রথম কথা হচ্ছে আঙ্কর। আঙ্কর শব্দের সংস্কৃতে অর্থ হলো গিয়ে শহর, নগর, এক কথায় নগর, বা ইংলিশ বলতে গেলে এখন সিটি বর্তমানে। তো আঙ্কর ভাট মানে হচ্ছে দ্য সিটি অফ টেম্পল, বা মন্দিরের নগরী এক কথায় বলা যায়। আর আসলে তো আমরা যে মন্দিরটা দেখছি, এই যে মন্দির আঙ্কর ভাট, এইটার নাম, এটা ছিল বারা বিষ্ণুলোক বা বিষ্ণুলোক, এক কথায় মন্দিরটার নামই বিষ্ণুলোক, যেটা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে এই মন্দিরটা বানানো হয়েছিল। তো আমরা মন্দিরের মূল যে গেট, সেইখানে আমরা Promise me that you will not tell your manager that I tell you this. আমরা প্রথমে আমরা যাই মূল মন্দিরের দিকে, ভিতরে যাই এবং তারপরে দেখি। আচ্ছা, এইখানে মন্দিরের দুপাশে দুজন দেবীর মূর্তি আছে, যেটা এইখানকার স্টাইলে গেটে যেটা প্রতিটাই থাকে। এবং আমরা আছি মন্দিরের প্রাঙ্গণে এবং আমি এই দুপাশে দেখাচ্ছি। এই বাঁ পাশে দেখো একটা জলাধার, যেটা এখানে জল সংরক্ষণ করা হতো, যেটা বিভিন্ন কাজে স্নানাদির জন্য লাগতো। এখানে স্নান টান করে মন্দিরে এন্ট্রি করার জন্য, তো পুরো জলটা এখানে সংরক্ষণ করা হতো। লোকজন এখানে আসতে, দেখো সিঁড়ি দিলা ছাকা ছিল, স্নান করে তারপরে মন্দিরে এন্ট্রি মারত। এবং দেখো বিভিন্ন মূর্তি আছে, এই মূর্তিগুলো হচ্ছে এরা এক্সপ্লেন করছে যে ব্রাহ্মণদের। আর উপরে দেখো আমি দেখাচ্ছি এই পাশে, এগুলো হচ্ছে সব অপ্সরা, যে অপ্সরারা নৃত্য করতো, সে অপ্সরা, গন্ধর্ব, এদেরও মূর্তি আছে। আর খুব সুন্দর এগুলো পদ্ম ফুলের ইয়ে দিয়ে। একটা কালারটা ভাবো যখন ছিল তখন কেমন ছিল, এখন এই মতো দেখাচ্ছে। যদি সেই সময়কালে এর কালার কেমন ছিল ভাবা যায়? মানে যদি মন্দিরটা চারিদিকে রং একদম পুরো নতুন কেমন। এবং এইখানে স্ক্রাপচারে অনেক কিছু লেখা আছে, যেগুলো হয়তো আমরা এখন থ্যাংক ইউ।
আমি একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির। এই দেখো পুরো গেটটা দেখা পাচ্ছ, ওইখান থেকে হয়তো ক্যামেরা তো আসছে না, কিন্তু পুরোটা দেখা যায় সূর্যোদয়। আর এইখানে ছিল ভগবান বিষ্ণুর মূর্তি, যেটা সেটা এইখানে ছিল। এটা হচ্ছে মূল সেন্টার, যেটা ভগবান বিষ্ণুর মন্দির ছিল। এবং আশ্চর্যের জিনিস হচ্ছে যে এইখানে দেখাচ্ছিল একজন এইভাবে ছবি তুলছে। এটা হচ্ছে একদম সেন্টার অফ গ্রেভিটি, মানে তুমি যদি এখানে কম্পাসটা রাখো তাহলে 0 দেখাবে, এদিকে 0, এদিকে 90, এদিকে 180, ওইদিকে 360, তো এই মতো ভাবে দেখাবে। এইখানে ছিল ভগবান বিষ্ণুর মূর্তি, এইখানে ছিল ভগবান, এখানে শিব এবং ব্রহ্মা বিষ্ণু শিবের মূর্তি ছিল, ব্রহ্মা বিষ্ণু অ্যান্ড শিব এভাবে মূর্তি ছিল। এটা হচ্ছে মন্দিরের মূল সেন্টার পয়েন্ট। এবং লোকজন এটা একদম সেন্টার পয়েন্ট হচ্ছে, সেই জন্য লোকজন এইভাবে ছবি তুলছে এখানে। আর ওইখানে আছে বুদ্ধদেবের মূর্তি। এটা হচ্ছে 0 ডিগ্রি, ওইদিকে আছে 90, এদিকে আছে 180 এবং এইদিকে আছে 360। এইটা হচ্ছে গর্ভগৃহ, আর এটা বর্তমানে বন্ধ আছে, এখানে কাজ চলছে। আর সিঁড়িটা দেখা কতটা খাড়া, এরকমভাবে খাড়া সিঁড়ি আছে, এখানে কাজ চলছে। আর চাঁদ দেখা যাচ্ছে, দেখো এখন এক ধারে চাঁদ আছে, এক ধারে সূর্য আছে। আর হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ, কিন্তু ওই পথ দিয়ে রাজা যেতেন, রাজার প্রবেশদ্বার ছিল, এই পথ দিয়ে লোকজন যেতেন। কিন্তু এই পথটা দেখো, এই সিঁড়িটা দেখো, আমি সিঁড়িটা দেখা, এত খাড়া সিঁড়ি আছে, এটা দিয়ে উপরে প্রবেশ করা ভাবো কতটা কঠিন। মানে কঠিন নয়, কিন্তু সিঁড়িটা দেখো কতটা খাড়া, ভাবতে পারো এখান থেকে দেখো, কি অনুভব করতে পারছো? মানে সোজা আছে, মানে কত হবে, কত ডিগ্রি হবো, 85, 80 ডিগ্রি হবে মনে হয়, যতদূর আমার মনে হচ্ছে। মন্দিরের কারুকার্যগুলো দেখো, অসম্ভব সুন্দর, ভাবা যায়। এই যে মূল মন্দির, মন্দিরের চারপাশে 4টা চূড়ো আছে। আর আসল মন্দিরটা, মূল গর্ভগৃহটা হচ্ছে ওইটা। কিন্তু এই সিঁড়িগুলো এতটাই খাড়া আছে, আমি ভাবতে পারছি না যে কীভাবে লোকজন উঠতো। মানে আমি ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি এটা আমি বুঝাতে পারছি না, কিন্তু একটু দেখায় সামনে দাঁড়াবো। দেখো কতটা খাড়া আছে, আমি ভাবছি মানে এখনো যদি আমাকে উঠতে দেয় তো আমি ভাববো দুবারের জন্য। অবশ্য বসিম ওঠা যাবে, কিন্তু এত খাড়া সিঁড়ি আমি আর এখনো পর্যন্ত কোনো মন্দিরে দেখিনি। আর এখানে অপ্সরারা আছে, কিন্তু এইখানে যে সাজ পোশাক, সেই সাজ পোশাকে ও গাইডটাকে বোঝাই দিয়েছে যে এটা কোনো মুসলিম ইয়ে নয়, কোনো বৌদ্ধ ইয়ে নয়, এটা হচ্ছে অরিজিনালি, এটা হচ্ছে হিন্দু মন্দির। আমার শুনে খুব হাসি লাগছে, মানে সব থেকে শেষে মানুষজনকে বোঝাচ্ছে যে এটা একজালে হিন্দু মন্দির। তো লোকজন অবাক দিচ্ছে, দেখাচ্ছে হ্যাঁ ভাই, হচ্ছে পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির। এবং এই মন্দিরে আমি এখনো পর্যন্ত এমন কোনো কিছু দেখা পাচ্ছি না যেটা বৌদ্ধ, কিন্তু এখনো ভগবান বুদ্ধ, মানে হিন্দু বৌদ্ধ সংস্কৃতির যে একটা মেলবন্ধন আছে, সেই জিনিসটা আমি উপলব্ধ করছি। তখন আমি বুদ্ধের মূর্তি দেখিনি। যাই হোক, সেই মন্দিরটাকে পরে এখানে বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করে, কিন্তু ঐতিহ্যকে তো এইভাবে মেটানো যায় না, সংস্কৃতিকে তো মেটানো যায় না। তো যাই হোক, এখন ভিতরে যাওয়া যাবে, আছে প্রচুর ভিড় হয়, তার আগে মূল মন্দিরে যাওয়া যাক। এবং মূল মন্দিরের ভিতরে হাফ প্যান্ট এইসব পরে যাওয়া মানা আছে। আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে আসল সিঁড়ি, আর পরে এই যে কাঠের সিঁড়িটা যেটা আছে সেটা বানানো হয়েছে। তো এইটা এতটা খাড়া যে উঠতে অন্য মতো কষ্ট আছে, দেখতে পাচ্ছ। এবং এইটা উঠতে একটু অসুবিধা হচ্ছে। তো ভাবো যদি ওই সিঁড়িটা যদি উঠতে হয়, তাহলে সেটা এক কথায় ইম্পসিবল রকম ওঠা, এতটা খাড়া আছে এই সিঁড়িটা। আমি দেখাচ্ছি, কতটা বোঝা যাবে যাই না, কিন্তু অন্য মতো ছিল। 90 ডিগ্রি একটু কম, এইটা কিন্তু ঠিক আছে। এটা পরে কাঠ দিয়ে বানাচ্ছে। এইখান থেকে
সিনটা উপভোগ করার মতো। কি দেখাচ্ছে, হ্যাঁ এইটুকু উঠছে, দেখো কেমন ভাবে লোকজন উঠছে। এইটা হচ্ছে গিয়ে মূল মন্দির এবং চারপাশে 4টে চূড়ো আছে, দেখতে পাচ্ছ, একটা দুটা। এটা হচ্ছে মূল মন্দির এবং ওটা চাঁদ, কিন্তু এর পাশে একটা চূড়ো আছে আর ওইদিকে একটা চূড়ো আছে যেটা এদিক থেকে দেখা যায়। এবং অসাধারণ, এখানে বোধহয় জলের জল ছিল, জল সংরক্ষণ করা হতো। যে রেন ওয়াটার হারভেস্টিং যেটা একটা হয়, রেন ওয়াটার যে হারভেস্টিং, সেটার একটা আদর্শ উদাহরণ হচ্ছে মন্দিরগুলো। প্রায় আমি ভারতবর্ষে দেখেছি, শ্রীলঙ্কাতে দেখেছি এবং কম্বোডিয়াতে দেখছি আমি। যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি ছিল এবং সেইখানে আজকে আছে বুদ্ধদেবের মূর্তি, যেটা দুটো মূর্তি আছে, একটা রিক্লাইনিং বুদ্ধা আর একটা দেখো, দুটা মূর্তি দেখা যাচ্ছে। এবং এখানে লোকজন কিছু জিনিস উৎসর্গ করেছে। এইখানে আছে টাকা পয়সা, দেখো ডলার, হোল্ডার আছে এবং বিয়ার আছে। তো এই মতো জিনিস উৎসর্গ করা হয়, ধূপকাঠি সমস্ত কিছু দিয়ে নিয়ে কেন। যখন হাম সাম্রাজ্য আক্রমণ করে এই দেশে, যেটা ছিল ভিয়েতনাম থেকে, হামরা ছিল ভিয়েতনামে, এবং এখান থেকে যখন কম্বোডিয়াতে এরা আক্রমণ করে, তখন এই পুরো ইয়েটাকে ধ্বংস করে। তারপরে যখন রাজা দ্বিতীয় সূর্যবর্মন এখানে রাজত্ব করে, তখন ওনার রাজধানী, এটা ছিল কিন্তু রাজা সূর্যবর্মনের রাজধানী ছিল, যে জায়গাটা এখন আমরা দেখছি আঙ্কর। পরে উনি বিয়ন বলে একটা জায়গা আছে, আমরা যাবো কিছু দূরে মন্দির, যেখানে রাজা সপ্তম সূর্যবর্মন নিজের রাজ্য ওইখানে, রাজধানী যেটা, সেটা ওইখানে স্থানান্তর করেন। এবং ওনার স্ত্রী ছিলেন কিন্তু ভগবান বুদ্ধদেবের উপাসক। তো তখন তিনি এই মন্দিরগুলোকে সমস্ত জায়গায়, তখন তো আর মূর্তিগুলো ছিল না, কারণ সব ধ্বংস করা হয়, মূর্তিগুলো নিয়ে যায় হামরা। তখন ওনার স্ত্রী এইখানে ভগবান বুদ্ধদেবের মূর্তি রাখেন এবং এইখানে পূজা অর্চনা শুরু করেন। তো যাই হোক, এটা হচ্ছে একটা আদর্শ উদাহরণ, যেখানে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির একটা মেলবন্ধন দেখা যায়, যেটা আমরা বর্তমানে এই মন্দিরে দেখতে পাচ্ছি। তো একটা আলাদা অনুভূতি হচ্ছে আমার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমি সবার মধ্যে আছি, বারবারে অবতীর্ণ দিয়ে। দেখো ওইদিকে এটা মূল মন্দির, ওইদিকে একটা চূড়া ছিল, ওইদিকে একটা চূড়া ছিল, এদিকে একটা চূড়া, এদিকে একটা চূড়া। অসাধারণ কাজ, অসাধারণ। কাজগুলো দেখো, কাজগুলা এগুলো কিন্তু পাথরের উপর সূক্ষ্ম কত কাজ করা আছে, দেখো পাথরের সূক্ষ্ম কাজ একদম। দেখো দেবী মূর্তি আছে, এখানে দেবী মূর্তি আছে, এইখানে দেবী মূর্তি আছে, এইভাবে। এটা হচ্ছে পূর্ব দিকের গেট, সরি পশ্চিমের গেট। এটা হচ্ছে পশ্চিম দিকের মূল গেট, আর এদিকের গেটটাই সব থেকে বড় মনে হচ্ছে, ওইদিকে বাইরের বাউন্ডারিটা। কতটা খাড়া সিঁড়ি আছে দেখো, কেমন ভাবে নামতে হচ্ছে। এখান থেকে পড়লে সিধা কোন যে হাড়গোড় কিছু থাকবে না, তো সাবধানে নামাই ভালো। আমার মনে হয় সমুদ্র মন্থনের কাহিনী অনেকেই জানেন, যারা জানেন নাই তারাকে আমি এইখানে এক্সপ্লেন করছি, কিভাবে কি এক্সপ্লেন করা আছে এখানে দেওয়ালে, সেটা আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে এটা অসুর রাজ। তো অসুররা এই দিকটা পুরো অসুররা ছিল, আর ওইদিকে হচ্ছে দেবতারা। তো আমি পুরোটা দেখাচ্ছি। এখানে মাথা দিকটা অসুররা ধরেছিল, কারণ ওই যে বাসুকি নাগ, তার যে বিষটা, সেই বিষ সহ্য করার, তো বলছে যে কে ধরুক, তাহলে দেব বলছে অসুররাই ধরুক। তো অমৃতের লোভে যখন এই সমুদ্র মন্থন হয়, তো সেই সময়ের কথা। তো দেখো নিচে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কুমির মাছ, এটা সমুদ্রের দর্শাছে। আর এটা হচ্ছে ভিতরে নাগ লোক, তার সাথে নাগকে ধরে আছে। দেখো এদিকটা হচ্ছে মাথা দিকটা, আর উপরে অপ্সরারা
মানে যারা অপ্সরা তারা নৃত্য করছে। দেখো এই দিকটা এখনো পর্যন্ত অসুররাই আছে এবং একদম মাঝামাঝি আমরা পাবো। দেখো এইখানে ছিল যে জন্তুটা, এই জন্তুটা দেখাচ্ছি, এটা কোনো সামুদ্রিক জীব ছিল যেটা আমরা দেখি বিভিন্ন জায়গায় দেওয়ালে সিংহের মতো আকৃতির, যারা মাছগুলোকে ধরিন ধরিন খাচ্ছে। দেখো এটা একটা সূক্ষ্ম জিনিস যেটা এক্সপ্লেন করার মতো। আর এই দিকটা পুরোটা অসুররা আছে। আর এইখানে আমি আসল দেখাচ্ছি, এইখানে হচ্ছে এইখানে আমি দেখাই। দেখো তো এইটা হচ্ছে মন্দার পর্বত, যে মন্দার পর্বতকে যখন দেবতা অসুররা নিয়ে আসে যে চলো সমুদ্র মন্থনে যাওয়া যাক, সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে যখন মন্দার পর্বত জলে সমুদ্রে ডুবতে থাকে তখন ভগবান বিষ্ণু যে কুর্ম অবতার নেই, সেই কুর্ম অবতারের এইখানে দৃশ্যটা তুলে ধরা হয়েছে। দেখো ভগবান বিষ্ণু এখানে কুর্ম অবতারে আছে মন্দার পর্বতকে তার পিঠে নিয়ে, আর একদিকে অসুররা, এখানে 92টা অসুর ছিল এবং 88 জন দেবতা। এদিকে হচ্ছে অসুর আর এদিকে হচ্ছে দেবতা, এবং দেবতারা অসুররা মিলে সমুদ্র মন্থন করে এবং সমুদ্র মন্থন থেকে বিভিন্ন জিনিস বেরোয়, বিশেষ করে অমৃতের জন্য আসল সমুদ্র মন্থনটা ছিল। তারপরে কে কে অপ্সরা, লক্ষ্মী দেবী, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস বেরোয়। তো এই দিকটা হচ্ছে দেবতাদের। It is in the center. In the center, they have the one mountain. তারা সবসময় চালাচ্ছিল, চালাক নয়, সমস্ত কিছু ভগবান বিষ্ণুর লীলা। এখানে ভগবান বিষ্ণুর যে অবতার একটা, সেই কুর্ম অবতার, সেটাকে ধরা হয়েছে। তার সাথে ভগবান বিষ্ণুর যে লীলা, অপরূপ লীলা, সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। দেখো এইখানে আরেকটা জিনিস দেখায়, যেটা সত্যিই দেখার মতো জিনিস, সেটা হচ্ছে এটা তো সমুদ্রের দিকটা, যেখানে সমুদ্রে বিভিন্ন প্রাণী আছে, মাছ তাছ কেউ শিকার করছে ও মাছ তাছ খাচ্ছে, এই জিনিসটা। এইখানে হচ্ছে দেখো সমুদ্রের যে একদম শেষ ভাগটা, শেষ যে ভাগটা, সেই ভাগটা ধরে আছে কিন্তু জাম্ববান। এটা দেখো জাম্ববান, সবাই তো আমরা জানি, কারণ কারো ক্ষমতাই ছিল না, তো সব থেকে বেশি শক্তিশালী জাম্ববান কিন্তু প্রচণ্ড শক্তিশালী ছিল। তো জাম্ববানকে এইখানে সব থেকে পেছনে লেজটা ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়। তো সব থেকে পেছনে দেবতাদের তরফ থেকে জাম্ববান এই লেজটা ধরে আছে। তো জাম্ববান কিন্তু এখনো অমর। এটা দেখো এখানকার লিপিতে লেখানো আছে বোধহয়। এই যে আমরা কাঠের একটু আগে দেখলাম না, ওইটা ছিল সিলিং, এখনো দেওয়া নাই, কিন্তু সিলিংটা নাই, কিন্তু ওইভাবে ওইটা একটা সিলিং ছিল। তো আমরা এই দেওয়ালে পাবো যে ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ যখন নরকাসুরের সাথে লড়ছিল, সেই নরকাসুর সাথে সংগ্রামের কাহিনী এখানে তুলে ধরা আছে। দেখো বিভিন্নভাবে এগুলো হচ্ছে হাতি আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ রথ, এইখানে হচ্ছে পদাতিক বাহিনী, যারা পদাতিক বাহিনী তারা ছিল। এবং আমি দেখাচ্ছি, দেখো এখানে হাতি আছে। এই দিক থেকে সেই যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে এই যুদ্ধটা এখানে তুলে ধরা হয়েছে। এই দেখো শিল্ড, রথের চাকা এক্স্যাক্টলি। এখানে হাতির উপর যোদ্ধা আছে, আর এখানে লড়াই চলছে দুপক্ষের, মারকাট, ধুমধারাম। আচ্ছা, এখন আমরা যে দেওয়ালে আছি সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বানাসুর, যার 1000টা মাথা ছিল, সেই অসুরের সাথে যুদ্ধের লড়াইয়ের কাহিনী এটা ধরা আছে। এগুলি যখন এই মন্দির তৈরি হয় তারপরেই কিন্তু, যেমন আমরা দেখলাম যে সমুদ্র মন্থনের ওটা কিন্তু পুরনো ছিল, তারপর কিন্তু এই দেওয়াল আর আগের যে দেওয়ালটা ছিল, সেই দুটো দেওয়ালেই কিন্তু কোনোভাবেই কার্ভিং ছিল না করা। এটা 1564 সালে এখানকার একজন রাজা, যে হিন্দু রাজা, তিনি তখন এইখানে ভগবান বিষ্ণুর যে অবতার, সেইগুলোকে এইখানে কার্ভিংটা তরায় গোড়ায় গড়ে তুলে। কিন্তু 11শো শতাব্দী, 1200 শতকে আর 1600 শতকের কাজের মধ্যে ডিফারেন্স আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এই দিকটা হচ্ছে সেনাবাহিনী, দেখো ঠিক আছে, আর এদিকে হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু, দেখো মানে শ্রীকৃষ্ণ, এইখানে আছে গরুর, দেখো এইদিকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, এটা হচ্ছে গরুর, আর গরুর উপর ভগবান শ্রীকৃষ্ণ হাতে সুদর্শন চক্র নিয়ে আর অস্ত্র শস্ত্র তীর ধনুক নিয়ে এদিকে লড়াই চলছে।
আর এখানে বিভিন্ন দেবদেবতা আছেন, যেমন এখানে গরুর, এখানে ইন্দ্র, সরি এখানে বায়ু, তারপরে এখানে ইন্দ্র আছেন, অগ্নি, তারপরে ইন্দ্রদেব, এইভাবে সমস্ত দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ চলছে। বিভিন্ন দেবদেবতা আছে, ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্র থেকে বায়ু, অগ্নি, সমস্ত দেবতা মিলে যুদ্ধ করছে। আর এইদিকে হচ্ছে বানাসুর, এই দেখো বানাসুরের রথ, আর হাজারটা হাত, হাজার হাতধারী এই বানাসুরের সাথে এই হচ্ছে ওনার ওই যে বাহন তাহন, সেটা সিংহের মতো, সিংহ এক কথা ধরা যায়। আর এই হচ্ছে বানাসুর, এইখানে যুদ্ধের সংগ্রাম চলছে। এখানে অস্তর বানাসুরের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী আছে। আমরা এই দেওয়ালে দেখলাম বানাসুর এবং শ্রীকৃষ্ণের যুদ্ধের কাহিনী। এই যে গ্যালারিটা, এটা হচ্ছে দেবতা এবং অসুরদের যুদ্ধের যে কাহিনী, সেই যুদ্ধের কাহিনীটা, দেবাসুর যে সংগ্রাম হয়, সেই দেবাসুর সংগ্রামের চিত্রটা এখানে তুলে ধরে নেওয়া আছে। বিভিন্ন দেবদেবতা আছে, যেমন আমি দেখাচ্ছি, যেমন বুফালোর উপরে জম আছে, মানে ষাঁড়ের উপরে যমরাজ আছেন দেখো। আর নন্দীর উপরে ভগবান শিব আছে। এই দেখো ময়ূরের উপরে গরুর আছে, সরি কার্তিক, দেখো এটা ময়ূর, আর ময়ূরের উপরে কার্তিক। তো এইভাবে দেবাসুর সংগ্রাম চলছিল। গরুরের উপর ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু মানে ভগবান শ্রী বিষ্ণু। এই হচ্ছে দেবাসুর সংগ্রামের চিত্রটা এই দেওয়ালে তুলে ধরা আছে। এখানে গরুর উপর ভগবান বিষ্ণু আছেন। আর এই পাশের দেওয়ালগুলো তো বিভিন্ন কারুকার্য আছে, বিভিন্ন দেবীর, বিশেষ করে প্রায় সবটাই ভগবান শ্রীকৃষ্ণের লীলাটাকে তুলে ধরা হয়েছে, বিভিন্ন রূপ, বিভিন্ন অবতারে। পাচ্ছে আমরা ঢোকার মুখে, মন্দির ঢোকার মুখে ডান দিকে যে জায়গাটা পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে মহাভারতের যে যুদ্ধ হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ, এবং কুরুক্ষেত্রের যুদ্ধের যে বর্ণনা, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এদিকে বিভিন্ন টাইপের আছে, আমি এক্সপ্লেন করছি। প্রথম কথা হচ্ছে, এটা তো আসলে যে কেউ বুঝতে পারছো, এটা হচ্ছে বিশ্বদেবের যে সরসজ্জা, সেই সরসজ্জা বিশ্বদেব আছেন যখন অর্জুন তাকে বাণ মারে। তারপরে আমি দেখাচ্ছি বিভিন্ন যুদ্ধ আছে। এখানে হচ্ছে একতরফ ছিল কৌরবদের বাহিনী, তারপরে পাণ্ডব বাহিনী। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিনের বর্ণনা আছে। ওটা হলো বিশ্বের সরসজ্জা, যেটা আমরা সহজে বুঝতে পারি। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ আছে, তার রথ আছে। এই দেওয়ালে বর্ণনা আছে মহাভারতের যুদ্ধের। অর্জুনের রথ আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সারথী। এই পুরো দেওয়ালটা জুড়ে মহাভারতের বর্ণনা আছে, মহাভারতের যুদ্ধের। আমি এইখানে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে বালি এবং সুগ্রীব লড়াই করছে। সেই সময় ভগবান শ্রী রামচন্দ্রজি ওইখান থেকে তীর মারছে, আর ওইখানে পেছনে লক্ষ্মণ আছে, আর এদিকে হনুমান। আর এইখানে হনুমান আছে, লক্ষ্মণ আর রাম। আর এইখানে অঙ্গদ আছে, আর এদিকে অঙ্গদ কাঁদছে, এরা কান্নাকাটি করছে দেখো বানররা। সেই কান্নাকাটির দৃশ্যটা তুলা ধরা আছে বানর সেনা। আর এখানে বালি আছে, যে সুগ্রীবের কোলে লেটা আছে। তো বলছে ভাই, তো এটা হচ্ছে বালি সুগ্রীবের কাহিনীটা দর্শানো আছে। আর এখানে বানররা, আর এই পাশে আছে, এই পানে আছে যখন ভগবান শিব, এটা হচ্ছে ভগবান শিবের মূর্তি, লর্ড শিবা। আর এই পাশে হচ্ছে গিয়ে ভগবান শিব বাণ মারছে, যেটা হচ্ছে সরি কামদেব, এটা কামদেব বাণ মারছে ভগবান শিবকে, যে জাগাবার জন্য, যাতে দেবতাদের আদেশে, কাহিনীটা অনেকে জানেন কিনা জানি না, দেবতাদের আদেশে যখন কার্তিকের জন্ম হয় নাই, তখন একজন দরকার ছিল, মানে কোনো একজন অসুর, আমার অসুরের নামটা ঠিক মনে আসছে না, কোনো একজন অসুর যাকে মারার জন্য দেবতাদের দরকার ছিল। শিবের যে পুত্র, সেই কিন্তু সেই দেব মারতে পারবে। আর শিব তখন ছিলেন ধ্যানে।
তখন শিবের ধ্যান বানানোর জন্য দেবতারা পাঠায় কামদেবকে শিবের ধ্যান ভঙ্গ করার জন্য। এবং যখন কামদেব, তখন দেখো এই সিনটা দর্শাচ্ছে যে কামদেব ভগবান শিবকে বান মারছে, আর তখন ভগবান শিব যখন ধ্যান হইলো, যখন তার তৃতীয় আঁখ খুললো, তখন কামদেব এইখানে কামদেবকে এইখানে ধ্বংস করছে। তো সেই দৃশ্যটা এইখানে তুলে ধরা আছে। এইখানে দেখো যখন মাতা সীতা যখন ধরতিতে সামায়, সেইটার দৃশ্যটা এখানে তুলে ধরা আছে। আর এই দেওয়ালে আছে, এটা তো দেখে মনে হচ্ছে কে হতে পারে, জাস্ট গেস করো, আমি আর বলছি নাই। এবং এই পাশে আমরা পাচ্ছি যে এখানকার রাজা দ্বিতীয় সূর্যবর্মন, যেটা ছিল কিং দ্বিতীয় সূর্যবর্মন, ওই সূর্যবর্মনের যে লং মার্চ, মানে মিলিটারি ছিল, সমস্ত মিলিটারি এখানে বর্ণনা আছে। এবং রাজা যুদ্ধ করতে যাচ্ছ, এ হচ্ছে রাজা সূর্যবর্মন দ্বিতীয়। এবং তার সাথে দেখো দুটো পাখা নিয়ে ওরা পুরো ইয়ে করছে যাতে রাজার ইয়ে না লাগে। আর রাজা একদম পালকির মতো একটা সিংহাসনে বসে আছে। এভাবে রাজাকে সিংহাসনে নিয়ে যাওয়া হতো, সেটারও এখানে বর্ণনা আছে যে লোকজন কীভাবে নিয়ে যেত। এবং তার যে পদাতিক বাহিনী সাথে চলতো, তার রানীরা, সেই রানীরা এই পালকিতে থাকতো, সেটারও এখানে বর্ণনা আছে। দেখতে পাচ্ছ এই পালকিটা। আর এটা হচ্ছে একজন ধ্বজাধারী, যে ধ্বজা নিয়ে চলতো, এবং তার সৈন্য যে পদাতিক বাহিনী সাথে, এটা হচ্ছে বিভিন্ন টাইপের বাহিনীগুলো আছে, সেটার এখানে বর্ণনা আছে। যে কেউ হাতিতে ছিল, কেউ ঘোড়ায় ছিল, এগুলো হচ্ছে সমস্ত কিছু। এবং কার্ভিংটা এর বিশাল সুন্দর আছে, এটা মনে হচ্ছে হাতি। তারপরে এই দিকটা এমনভাবে তৈরি করা আছে যেটা সৈনিক। এতটা দেখার পরে আমার কোনোখানে তো মনে হচ্ছে না যে এটা কোনো বুদ্ধ মন্দির, এটা ছিল হিন্দু মন্দির। এবং যা বৌদ্ধ মানে বর্তমানে হিন্দু এবং বৌদ্ধ কত সুন্দর একটা। হাই, হ্যালো। এইখানে বর্ণনা আছে স্বর্গ এবং নরকের। তো আমরা দেখতে পারবো এই যে তলটা হচ্ছে, এখানে নরকের বর্ণনা আছে, আর উপরে আছে স্বর্গের বর্ণনা। আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করছি। তো এই দেখো, যারা স্বর্গে যায় সেইভাবে স্বর্গে যাওয়া যায়, খুব সুন্দর। নরক গেলে এইভাবে নরকে যাওয়া যায়, যেখানে নরকে বিভিন্ন যন্ত্রণা দেওয়া হয়, সেগুলো এই দেওয়ালে তুলে ধরা আছে। স্বর্গ আর নরকের কাহিনী আছে। স্বর্গের খুব সুন্দর জীবন, খুব সুন্দর জীবন, অপ্সরারা ওর সেবা করছে, ইয়ে করছে। আর নরকে যদি কেউ যায়, তাহলে নরকে কীরকম দেখো, এখানে রশ্মিতে এবারে বাঁধা হয়েছে আর ওকে কাটা হচ্ছে। তো বিভিন্ন টাইপের নরকের সাজা আছে, যেমন বিভিন্ন টাইপের বর্ণনা আছে। দেখো এখানে কুচ্ছে, হ্যাঁ, কোনোখানে তেলে ফ্রাই করছে। তো এইভাবে বর্ণনা আছে নরকে, যে নরকে একটা মানুষকে কত রকমভাবে যন্ত্রণা দেওয়া যায়, সেই যন্ত্রণার যে একটা বর্ণনা সেটা আছে। আর স্বর্গে মানুষ কত সুন্দর থাকতে পারে, এইটুকুটা এখানে দর্শাচ্ছে। তো যেমন কর্ম তেমন ফল, এটাই হচ্ছে এখানে দেওয়ালের মূল জিনিসটা। আবার দেখো প্রতিটা জায়গায় কিন্তু উপরে এই মতো দেওয়াল ছিল, উপরে এই মতো ইয়ে ছিল, সিলিং ছিল, যেটা অনেক জায়গায় নাই। সেটা একটা রেপ্লিকা ওইখানে আছে। আর এই দেখো দেওয়ালের সিলিংটা কিন্তু এই মতোই ছিল, যেটা এখন আসল আছে। আর অন্য জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে। তো জাস্ট দেখো নরক যন্ত্রণা কীভাবে দেওয়া হয়। এই দেখো শুল ভুকে নিচ্ছে, এইখানে দেখো এই লোকটাকে নরক যন্ত্রণা দিচ্ছে, এখানে একটা শুল ভুকা হয়েছে পুরো। আর উপরে স্বর্গে কিন্তু সুন্দর, লোক খাওয়া করছে, অপ্সরারা ইয়ে করছে, লোক খাবার দাবার দিচ্ছে। আর এখানে কিন্তু নরক যন্ত্রণা, কাকে কীভাবে, কাকু গরম তেলে ফ্রাই করছে, কাকু আগুনের ঝাঁপে নিচ্ছে, এই বর্ণনা আছে এখানে স্বর্গ আর নরকের। এখানে This 32 level at hell, punishment on the ground symbol 37 level at heaven. So every bad thing they got punishment at hell. Like this punishment they connect to এগুলো হচ্ছে যে যমরাজের অনুচররা। এখানে হচ্ছে স্বর্গ নরক। তো যার যেখানে যাওয়ার মন যাও, স্বর্গ নরক কর্ম করো এবং স্বর্গ আর নরকে দেখতে থাকো। আশা করি আমি সবাইকে আঙ্কর ওয়াটের যে পুরো মন্দিরটা, চারিধারে দেওয়াল এবং সমস্ত কিছু বর্ণনা করে বোঝাতে পারলাম। এটা হচ্ছে পূর্ব দিকের গেট, যেখানে আমরা আছি বর্তমানে। আর মন্দিরের
বিভিন্ন টাইপের আছে। এটা হচ্ছে একটা পরিধি, আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। এই দেওয়ালটায় রাম এবং রাবণের যে লড়াই সেইটা বর্ণনা করা আছে। এখানে দেখো রাবণ আছে, যার রাবণের যার 10টা মাথা, আর এখানে কিন্তু মাথাগুলো উপরভাবে সাজানো আছে। একটা মাথা, 3টে মাথা, তার উপরে আরও 3টে মাথা, তারপরে একটা, মানে এইভাবে আছে 5টা মাথা। তো একটু আলাদা মতো আমরা রাবণ দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে রাবণ, আর এদিকে হচ্ছে ভগবান রাম। তো রাম রাবণের যে লড়াই সেইটা এখানে ধরা আছে। দেখো রাবণের দিকে হনুমানজি একদম তাড়ে মুড়ে আসছে, সেই চিত্রটাও এখানে তুলে ধরা আছে। আর এইখানে হচ্ছে বানর সেনা, ঠিক আছে। আর এই পাশে দেখো, এটা হচ্ছে প্রভু রামজির রথ, যেটা ইন্দ্র প্রদত্ত রথ ছিল, সেই রথ। আর অসুরে আক্রমণ করছে, এখানে অসুর আছে, এটা বোধহয় মেঘনাথ। আমরা দেখলাম পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির আঙ্কর ভাট, এবং এই মন্দিরের অভিজ্ঞতাটা অসাধারণ। কেমন লাগলো সবাই জানাও। আপনারা দেখছেন অক্ষয় ভগত সাইকেল ম্যানের ইউটিউব এবং ফেসবুক পেজে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। এবং শুধু এই মন্দিরটা নয়, আর পাশে প্রচুর মন্দির আছে, আমরা পুরো দিন ঘুরছি মন্দিরটা। তো পরের পর্বে আমি দিচ্ছি বিয়ন মন্দির, এবং তারপরে পর্বে বিভিন্ন মন্দির। আমি এই পর্বটা আঙ্কর ভাটের এই পর্বটা কেমন লাগলো আমাকে জানাও। আমি পরের পর্ব দিচ্ছি, আবার একটা মন্দির যাচ্ছি আমি এখান থেকে, সেইটা দেবো আমি নেক্সট পর্বে। তো দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আর পরের পর্বের জন্য অপেক্ষা করুন। পরের পর্ব আসছে খুব জলদি। সবাইকে থ্যাংক ইউ। দেখুন অক্ষয় ভগত সাইকেল ম্যান আমার সাথে সারা বিশ্বের জার্নি।